গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। একই সাথে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ পর্যন্ত ১৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে আয়নাঘরগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছে কমিশন। তাদের অনুরোধে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা জানান, স্বল্প সময়ের মধ্যেই সেগুলো দেখতে যাবেন তিনি। ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দিবে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলে জানান কমিশন প্রধান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভোরের সূর্য ওঠার পরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। তবে ২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এক ভিন্ন চিত্র দেখে বাংলাদেশ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের ছিল সরব উপস্থিতি। এ সময় শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র এবং গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মোহাম্মদ মহসিনের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। যাদের বুদ্ধিবৃত্তিক চর্চা এসেছে বাংলাদেশের স্বাধীনতা, আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, তাদের কি করে ভুলবে এ জাতি। দেশের সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী সমাধিস্থলে তাই ছুটে এসেছেন নানা দল, মত, ধর্মবর্ণের মানুষ। কর্তৃত্ববাদের যে উত্থান মাঝে মাঝে হয়েছে, ফলে আমাদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে, আমাদের গতিটা কিছুটা স্তব্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখবে, কেননা ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে। গোটা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করলেও ২০২৪-এর বুদ্ধিজীবী দিবস এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে এই বাংলায়। যে আকাঙ্ক্ষা এবং যে প্রতিশ্রুতির কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে তারা কখনো এটা বাস্তবায়ন করেনি। তার মধ্যে সিংহভাগ দায় আওয়ামী লীগকে নিতে হবে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, সুতরাং কোনোভাবেই ৭১-এর সাথে ২৪কে বিতর্কিত করবেন না। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ ফেসিবাদ বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের সরব উপস্থিতি থাকলেও অনেকটা স্বাভাবিকভাবেই দেখা মেলেনি আওয়ামী লীগের কোনো ব্যানার। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। ১৯৭১ থেকে ২০২৪ সময়টা অনেক। এবার মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ঝকঝকে চেহারা দেখতে চায় বাংলাদেশ। স্বাধীনতার অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু এখনো বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন বাজি রাখতে হয় এদেশের ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে। কিন্তু
কেন এমন জুলাই বিপ্লব করতে হবে একটা সুন্দর বাংলাদেশের জন্য যেখানে বৈষম্য থাকবে না? এই প্রশ্নটা যখন উঠছে তখন সবাই মনে করেন আর নয়, আর একটা প্রাণও যেন না ঝরে, সবাই মিলে, সব রাজনৈতিক দল মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নতা থাকলেও সবাই এক হয়ে দেশের প্রয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে কাজ করে যাবে। তাহলেই এই বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। অদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 24-এর চেতনায় মুক্তিযুদ্ধকে অনুপ্রেরণা হিসেবেই দেখছে ছাত্র প্রতিনিধিরা। এই দুয়ের মাঝে কোনো বিভেদ নেই বলে জানান তারা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নকে ধারণ করে রাষ্ট্র গঠনের লড়াইকে এগিয়ে নিতে হবে, যার কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বদলে যাওয়া বাংলাদেশে নতুন আলোয় উদ্ভাসিত এবারের বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এই ঢল। দাম দিয়ে কিনেছি বাংলা। পরিবর্তিত পরিস্থিতিতে কি ভাবছেন দেশের মানুষ? আমাদের ইতিহাস নিয়ে যে টানাটানি করা হয় সেটা বন্ধ হওয়া উচিত। যা হয়েছে, যে সময় হয়েছে, যাদের যে কৃতিত্ব ছিল সেগুলো আমাদের স্বীকার করা উচিত। এই দেশটা যখন সব মানুষের হবে, আমাদের এই লড়াই, সাধারণ মানুষের যে লড়াই, তখনই শেষ হবে। আর যেন কোনো আধিপত্যবাদ এই দেশে এসে এইভাবে আগ্রাসন না চালাতে পারে। এদিন ছাত্র প্রতিনিধিরা আসেন ৭১-এর মুক্তিযুদ্ধকে লালন করেই, তাদের স্বপ্নও ইতিহাসকে অবলম্বন করেই। ২৪-এর যে চেতনা এবং ১৪ই ডিসেম্বর বা ৭১-এর যে স্পিরিট, এগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে এবং সামনের বাংলাদেশে ৪৭, ৭১ বা ২৪-এর বিভেদ থাকবে না। আমরা একসঙ্গে কাজ করে যাব। শহীদ যারা বুদ্ধিজীবী ছিলেন, এই বাংলাদেশকে রক্ষার জন্য তারা জীবন দিয়ে গিয়েছেন। আগামীর এই চিন্তার লড়াইটা জারি রাখুন, মুজিববাদকে নিপাত করুন। ছাত্র অধিকার পরিষদের এই দুই নেতা জানান, পাকিস্তানিদের মতোই আওয়ামী লীগ ২৪-এ দেশের তরুণ ছাত্র জনতাকে হত্যা করে নিঃশেষ করতে চেয়েছিল। ১৪ই ডিসেম্বর বাংলাদেশের যারা মেধাবীরা ছিলেন তাদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আমরা যেটি জানি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগ রয়ের সহযোগিতায় এরকম একটি তালিকা তারা সেই গণ অভ্যুত্থান আন্দোলনের সময়ই তারা করেছে। দেশকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে বলেও মত ছাত্র প্রতিনিধিদের। ৭১-এ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগে পাক হানাদার বাহিনীরা এদেশকে মেধাশূন্য করবার লক্ষ্যে যে তাণ্ডব চালিয়েছিল, তাতে বিজয়ের মাসেও বিষাদের যে ছোঁয়া, তা ব্যক্ত করবার ভাষা সবারই অজানা। তবুও চাপা ক্ষোভ সেই বীর বুদ্ধিজীবীদের নেই যথাযথ তালিকা। তাই তো স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়েছে তরুণ প্রজন্ম, সেখানে মুক্তিযুদ্ধের প্রতিটি ক্ষেত্রে যাদের অবদান, তাদের দেয়া হোক যথাযথ সম্মান, এমনটাই প্রত্যাশা ছাত্র, শিক্ষক এবং সুশীল সমাজের। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটি সহ ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি থাকায় সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। ৫ শতাধিক হোটেল মোটেলের খালি নেই কোনো রুম। পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। কক্সবাজার জেলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ভ্রমণে এসেছেন কক্সবাজারে। অনেক প্রতিষ্ঠান মিটিংয়ের ভেন্যু হিসেবে সৈকতকে বেছে নিয়েছেন, ফলে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত এখন কক্সবাজার। পরীক্ষা শেষ, তাই আমি আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছি। বাচ্চাদের পড়াশোনা শেষ, পরীক্ষা শেষ, ওরা সারা বছর একটু পরিশ্রম করে, ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। সব সময়ের জন্য কক্সবাজার হচ্ছে একটা রিফ্রেশমেন্টের স্থান। অনেকদিন পর আসছি ফ্রেন্ড সার্কেলের সাথে, অনেক ভালো লাগতেছে। বাবার সাথে আসছি, খুব ভালো লাগছে, পরীক্ষা শেষ ঘুরতে আসছি। ১৭ ডিসেম্বর পর্যন্ত হোটেল, মোটেল, গেস্ট হাউস কিংবা রিসোর্ট কোথাও কোনো রুম খালি নেই। 18 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত কিছু রুম খালি হওয়ার সম্ভাবনা থাকলেও 31st নাইট পর্যন্ত শতভাগ রুম অগ্রিম বুকিং নেওয়া হয়েছে বলে জানান হোটেল মালিকরা। আগামী 10 দিন সৈকতে অন্তত 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে ধারণা করছেন হোটেল মালিকরা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বর পাস করতে পারবো। এমন শুধু ডিসেম্বর নয়, এখন থেকে মার্চ পর্যন্ত, 30শে মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী
পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের টহল দ্বিগুণ করা হয়েছে, পাশাপাশি গাইড হিসেবেও কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই 3 জায়গায়, বিশেষ করে লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি। ভরা মৌসুমে কক্সবাজার ভ্রমণে আগে থেকেই হোটেল বুকিং করে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা।